স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। সম্প্রতি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের অভিযোগের পর এবার আরেক সাক্ষাৎকারে যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতির মতো গুরুতর অভিযোগ করেছেন তিনি। বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। জাতীয় দলের অন্যতম তারকা জাহানারা আলম বর্তমানে ক্রিকেট ছেড়ে আছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা। বিসিবি এই অভিযোগের প্রেক্ষিতে জানায়, জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। চুপ ছিলেন না জ্যোতি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন। দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং দলের সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও তা কার্যকরী হবে না আশা করি। ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হন জাহানারা। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তিনি। তার দাবি, বিসিবিকে এইসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানালেও কোনো সাড়া মেলেনি। এছাড়াও প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফায়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার পিঙ্কি, নাহিদা ও ঋতুমনির বিরুদ্ধে প্রভাব বিস্তার, দলীয় রাজনীতি ও হেনস্থার অভিযোগ তোলেন তিনি। এত সব ঘটনা ঘটার পর সবশেষ বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠিত কমিটি 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আগামী 11 নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে দ্বিতীয় দফায় অধিনায়কের দায়িত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। আর প্রথমবারের মতো জাতীয় দলে কোচিংয়ে পা রাখছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া 100তম টেস্ট খেলার মাইল ফলো করার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনা প্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। দলকে নেতৃত্ব দিবেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে। তিনি আসলে আবার এগ্রি করেছেন। আই থিঙ্ক হুইচ ইজ ভেরি গুড। শান্ত খুব ভালো করছিলেন যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ম্যাচে। কিছু অসাধারণ সাফল্য আছে টেস্টে। যদি আপনার পাকিস্তান সিরিজের কথা মনে রাখি, তো ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। আশা করছি যে তার জন্য নতুন কিছু না। 2023 সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি 14টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে 4 টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে 1টি ও হেরেছে 9টিতে। এদিকে জাতীয় দলে কাজ করার দায়িত্বটা উপভোগ করছিলেন না জানিয়ে সম্প্রতি সহকারী কোচের চাকরি ছেড়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর থাকছেন না তিনি। তার আগে হঠাৎ করে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করেছে বিসিবি। নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে আসেন, সেটা কতখানি আমাদের খেলোয়াড়রা অ্যাডাপ্ট করতে পারছেন, সেটা কতখানি কাজে লাগছে, সেজন্য হয়তো আমাদের একটু সময় দিতে হতে পারে। এক সিরিজে এসে কেউ সব কিছু চেঞ্জ করে ফেলবেন না, আমার এটা মনে হয় না। এই সিরিজে যদি ভালো করে সেটাও কৃতিত্ব আশরাফুলের হবে, পুরোটা নয়। আবার যদি খারাপ করে সেটা আশরাফুলের ব্যর্থতা নয়। আমরা যদি এইভাবে দেখি তাহলে মানে সবার কাছে সহজ হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। তার প্রতি শুভকামনা জানান হাবিবুল বাশার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
অবশেষে 5 দল নিয়ে হবে এবারে বিপিএল এর দ্বাদশ আসর। কোন দলের মালিকানায় কারা তা দুদিন আগে জানায় বিসিবি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলগুলোর নাম। 5 দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের নাম অপরিবর্তিত থাকছে। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, রংপুর রাইডার্সের দায়িত্বে বসুন্ধরা কিংস। চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজির নাম চট্টগ্রাম রয়্যালস, যার মালিকানা এবার ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহী দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়া ক্রিকেট উইথ সামির মালিকানায় খেলবে সিলেট টাইটান্স। যদিও 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি। আগামী 17 নভেম্বর বিপিএল এর এইবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। 2026 সালে টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে ভেন্যু হিসাবে চূড়ান্ত করেছে আইসিসি। শ্রীলঙ্কায় খেলা হবে 3টি ভেন্যুতে, এর মধ্যে 2টি কলম্বো ও পাল্লেকেলে। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ। 8 মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর 3 মাস আগে আগামী সপ্তাহেই আইসিসি আনুষ্ঠানিকভাবে পূর্ণসূচি প্রকাশ করবে। এবারে টি-20 বিশ্বকাপে ফর্মে 2024 সালের সংস্করণ মতোই হবে। 20টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে খেলবে 5টি করে দল। সেখান থেকে শীর্ষ 2 দল উঠবে সুপার 8-এ। এরপর 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে 4টি করে দল। সুপার 8-এ 2টি গ্রুপ থেকে শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল। দর্শক, এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।